বলেই মায়া দরজা খুলে বেরিয়ে গেল। আরমান মৃদু হাসলো। এরপর বড় বড় পা ফেলে এগিয়ে গেল মায়ের কাছে। মায়ের ছোট নরম হাতটা নিজের শক্ত হাতের মুঠোয় ধরে হাঁটা শুরু করলো। মায়া বিরক্ত হয়ে বলল, উফ, বাচ্চা নই আমি যে হাত না ধরলে পড়ে যাব। তুমি তো আমার কাছে বাচ্চাই, গুনে গুনে 8 বছরের ছোট আমার থেকে। আমার বউ, বাচ্চা বউ, পিচ্ছে মায়াবতী। এভাবে সারা জীবন তোমার হাত ধরে আগলে রাখতে চাই। আরমান আর মায়া একসাথে নিচে নামতেই বাগানের অবস্থা দেখে মায়া থমকে দাঁড়ালো। কিছুক্ষণ সে হাসবে নাকি কাঁদবে বুঝে উঠতে পারল না। চারপাশে একেবারে লণ্ডভণ্ড, মনে হচ্ছে রান্নার বদলে যুদ্ধক্ষেত্রে তৈরি হয়েছে। কি আলুর খোসা ছাড়াতে দেখে হয়েছিল, কিন্তু জীবনে কোনোদিন এমন কাজ করেনি সে। ফলে খোসার সাথে অর্ধেক আলুও বাদ দিয়ে ফেলে দিচ্ছে। এক একটা আলু যেন চিকন হয়ে অদৃশ্য হয়ে গেছে। মায়া অবাক হয়ে তাকিয়ে আছে। আরে আয়ান ভাইয়া, তুমি আলুর খোসা ছাড়াচ্ছ নাকি আলুর জানাজা পড়াচ্ছ? আয়ান মাথা চুলকে হেসে বলল, ভাবিমণি, তুমি এসে গেছো। আমরা ভাবলাম হয়তো রান্না শেষ হওয়ার পর তোমাদের দর্শন পাবো। এই যে আলুর কথা বলছো, শোনো, শিল্পকর্ম তো আর একদিনে শেখা যায় না। দেখছো না আমি মডার্ন আর্ট করছি। এদিকে আসিফের হাতে দেওয়া হয়েছিল পেঁয়াজ কাটার জন্য। পেঁয়াজের সাজে চোখে জলে নাকে জলে অবস্থা হয়েছে। ছুরি নামিয়ে 2 হাত দিয়ে চোখের পানি মুছে কাঁদতে কাঁদতে বলো, ভাই, আমি কি রান্না হেল্প করতে বসেছি নাকি নিজের জন্য আজীবনের দুঃখ ভরা কাহিনী লিখতে এসেছি? এগুলো পেঁয়াজ নাকি আমার শত্রু বুঝলাম না। আহ, আমার চোখ জ্বলে যাচ্ছে। স্বামীরা হেসে বলো, খুব শখ না রান্না হেল্প করা? করো, আরও হেল্প করো। আমি তো তোমাকে ভালো কাজই দিয়েছিলাম আগে, শুনলেন না আমার কথা? মনে রেখো, গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। যদি আমি গরিব না, বড়লোক বাপের বেটে। এদিকে আবিরের হাতে দেওয়া হয়েছিল ভিজিয়ে রাখা চাল। ফুটন্ত পানিতে দেওয়ার দায়িত্ব। পানি থেকে ভাপ উঠেছে দেখেও হাতটা একটু উপরে তোলার চেষ্টা করেছিল। মাঝারি সাইজের বাটিটা হাত তুলে হাঁড়িতে ঢালার চেষ্টা করেছিল, কিন্তু বেশ কিছুটা উপরে থেকে ঢালার পরে গরম পানি ছিটকে হাতে পায়ে এসে গায়ে লাগলো। ও মা গো, বাবা গো, পুড়ে গেলাম, আমি শেষ। ও আল্লাহ, কেউ বাঁচাও আমায়। চিৎকার করতে করতে লাফাতে লাফাতে সে হাত থেকে চালের বাটিটাও ফেলে দিল। লাফাতে লাফাতে আবির একেবারে সোজা গিয়ে পা ডুবালো আলু রাখা গামলার ভেতর। ব্যাস, গামলা উল্টে আলুর পানি গিয়ে বন্যার মতো পাশে রাখা আদা রসুন বাটার মশলার উপর হামলে পড়ল। মুহূর্তে সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল। আয়ান, হেই বুড়ো, কী করলে এটা? বলে আয়ান লাফিয়ে উঠল। আবির অসহায় মুখ করে তাকালো। মায়া অবাক হয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে কাঁদো কাঁদো ভাব। মনে হচ্ছে আর একটু পরেই কেঁদে দেবে মেয়েটা। মাসা নিজের কপাল চাপড়ে বলো, হায় আল্লাহ, এই রান্নার হেল্প করছো নাকি পিকনিকের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছ? আয়ান আর আসিফ ওখানে বাবু হয়ে বসে থাকায় ওরাও কিছুটা ভিজে গেল আলুর পানিতে। ওরা উঠে দাঁড়াতেই ওদের কোমরের নিচে মানে প্যান্ট থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। স্বামীরা কিছুটা দূরেই বসেছিল একটা চেয়ারে। হাসতে হাসতে ওর গোড়াগড়ি খাওয়ার অবস্থা। ও হাসতে হাসতেই বলো, আয়ান ভাইয়া, আসিফ ভাইয়া, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা প্যান্টে হিসু করে দিয়েছ। কথাটি বলে আবারও হেসে কুটি কুটি স্বামীরা। ওর কথা শুনে মাইশাও মুখ চেপে ধরে হেসে হাসলো। এদিকে আসিফ আর আয়ান রাগি চোখে তাকালো আবিরের দিকে। তাকাচ্ছে তো আর একবার স্বামীর দিকে তাকাচ্ছে। আরমান ঠোঁট কামড়ে হাসি চেপে গিয়ে গম্ভীর সুরে বলল, তাহলে বুঝলাম আজকের পিকনিক আমরা আলু বাটা, মশলা বাটা, পেঁয়াজ, চাল আর চিকেনের স্যুপ খাবো। আরমানের এমন কথায় মায়া এবার সত্যি সত্যি আওয়াজ করে কান্না শুরু করলো। সবাই থতমত খেয়ে গেল মায়ার কান্নায়। তার মধ্যে আরমানও বাদ গেল না। আরমান, আরে তুমি কাঁদছো কেন? মায়া কাঁদতে কাঁদতেই বলল, দিল আমার শখের পিকনিকের 12টা বাজিয়ে দিল। আরমান মায়াকে নিজের দিকে ঘুরিয়ে ওর চোখে পানি মুছে দিয়ে বলল, এসবের কী দরকার ছিল বলো তো? রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খাবার আনিয়ে নিলেই তো পারতে। তোমার যা ইচ্ছে সব পেয়ে যেতে সেখানে। কাঁদতে কাঁদতে হঠাৎই ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল মায়া, হ্যাঁ, আপনি তো কোটিপতি মানুষ, এসি রুমে পায়ের উপর পা তুলে বসে যা অর্ডার করবেন পেয়ে যাবেন। তাই এইভাবে নিজের হাতে রান্না করা, সবাই মিলে পিকনিক করা যে আনন্দ, সেটার মূল্য বুঝবেন না আপনি।
আমার একটা দীর্ঘশ্বাস ছাড়লো। বাড়ির কেয়ারটেকার রহিমা খালা আর রহিমা খালার স্বামীকে ডেকে সব কিছু পরিষ্কার করে আবার নতুন করে আয়োজন করতে বলল। শাস্তিস্বরূপ আবিরকে দিয়ে পরিষ্কার করালো। এরপর নিজে দাঁড়িয়ে গিয়ে থেকে সব কিছু আবার নতুন করে আয়োজন করলো। আরমান হেল্প করছে মায়াকে। মায়া খুশি মনে আবারও কাজ করতে লাগলো। এইবার আবির, আয়ান, নাছিব কাউকে কোনো কিছুতে হাত দিতে দেয়নি মায়া। রুবি, মাইশা, রহিমা খালা ওরা সবাই মিলে করেছে। বাকি ছেলেগুলো বসে বসে দেখছে। প্রায় 3টির দিকে মায়ের রান্না শেষ হলো। ঘেমে নিয়ে একাকার অবস্থা। সেই থেকে আরমান মায়াকে একেবারে যেন চোখের আড়াল হতে দেয়নি। ছায়ের মতো মায়ের পাশে থেকেছে। মায়া বলেছে এই গরমের মধ্যে না থেকে দূরে গিয়ে বসতে, কিন্তু আরমান তা শোনেনি। মায়ের হাতে হাতে সব কিছু এগিয়ে দিয়ে মায়াকে হেল্প করছে। সাথে মাইশা, রুবি তো ছিলই। এখন মায়া বিরিয়ানির দমে বসিয়ে স্যালাড রেডি করতে বসেছে। পাশে আরমান বসে আছে আর বাকি সবাই আশেপাশে বসে আছে। আসিফ চোখ বন্ধ করে খুব জোরে শ্বাস টেনে বিরিয়ানি ঘ্রাণ শুকে বলল, আহ, অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। আর কতক্ষণ লাগবে মায়া? বিরিয়ানির ঘ্রাণে খিদে দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে। আবির, তোর খিদে বেড়ে গিয়েছে আর আমার পেটে ইঁদুর সুসর সব যুদ্ধ করে দিয়েছে। সামিরা, সেই যুদ্ধ ইঁদুর সুসর শহীদ হয়ে মারা গিয়ে পেটের মধ্যে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ছি, কি গন্ধ! সামিরা নাক ছিটকে বলল শেষের কথাটি। আবির দাঁত মুখ খিচিয়ে বলল, শামুকের বাচ্চা শামুক, তুই চুপ থাক। তোকে আমি পরে দেখে নেব। এখনও সেই প্রতিশোধ নেওয়া বাকি আছে। সামিরা মুখে কিছু না বলে ভেঙচি কাটল। মায়া আসিফের কথায় কোনো রিপ্লাই না দিয়ে পাশে থাকা আরমানের দিকে তাকালো। আরমান ওর দিকে তাকিয়ে আছে শান্ত চোখে। নিচে আসার পর থেকে আসিফ অনেকবার চেষ্টা করছে মায়ের সাথে কথা বলার, কিন্তু মায়া ইগনোর করেছে আসিফকে। মাইশা, এই তো ভাইয়া, সব তো হয়েই গেছে। সবাই ফ্রেশ হয়ে আসুন, তার মধ্যে সব রেডি হয়ে যাবে, তাই না মায়া? মায়া, আপু। যান, সবাই ফ্রেশ হয়ে আসুন। আরমান অবাক গলায় বলো, ফ্রেশ হয়ে আসবো মানে? খাবো কোথায়, এই ফাঁকার মধ্যে? মায়া, হ্যাঁ অবশ্যই, তাছাড়া আবার আমরা কোথায় খাবো? বাগানে মাদুর পেতে বসে সবাই একসাথে খাবো, এটাই তো মজা। আরমান, হোয়াট? এভাবে এইভাবে খেতে হবে এখানে? চেয়ার টেবিল ব্যবস্থা করি অত্যন্ত। মায়া বিরক্ত হলো প্রচণ্ড। এই, আপনি এমন কেন? হ্যাঁ, যান, আপনাকে খেতে হবে না, আমরা সবাই এখানে খাবো। আর আপনি বাড়ির ভিতরে ডাইনিং টেবিলে বসে খাবেন, হয়েছে? শান্তি। আরমান, আরে আমি কখন বললাম যে আমি আলাদা বাড়ির ভিতরে খাবো? জাস্ট বললাম যে এখানে টেবিল চেয়ার আনার ব্যবস্থা করি। মায়া, না, অত ভালো আপনাকে করতে হবে না, কোনো চেয়ার টেবিল লাগবে না আমাদের, বুঝেছেন? আরমান অসহায় ভঙ্গিতে মাথা নাড়ালো। এরপর মায়া মাইশাকে উদ্দেশ্য করে বলল, আপু, বাড়ির পেছন দিকে কলা গাছ দেখেছি আমি, সেখান থেকে কলা পাতা নিয়ে আসার ব্যবস্থা। আরমান, কিন্তু মায়াবতী কলা পাতা? মায়া আরমানের দিকে তাকাতেই আরমান থেমে গেল, কথা বলা শেষ না করে। মায়া ভুরু কুঁচকে বলল, কি হলো, থেমে গেলেন কেন? বলুন, কি বলতে চাচ্ছিলেন? আরমান, না কিছু না, থাক, তুমি তোমার কাজ চালিয়ে যাও। মায়া মাইশার দিকে ঘুরে বলল, তুমি তো আমায় একা পারবে না আপু। আয়ান ভাইয়া, তুমি যাও না আপুর সাথে। আয়ান, কিন্তু ভাবিমণি কলা পাতা দিয়ে কি করবে? মায়া প্রচণ্ড রেগে গেল এবার। মায়া, বিদেশে কত বছর থেকে এলে তুমি? আয়ান নিজের প্রশ্নের উত্তরে বদলে অন্য প্রশ্ন শুনে বোকা গলায় বলল, 4 বছর। মায়া, 4 বছর বিদেশে থেকে খুব স্মার্ট হয়ে গেছো না? বিদেশে নিয়ে আধুনিকতার ছোঁয়া লেগেছে। এই দেশে যে বাচ্চা থেকে বড় হলে আর পিকনিকে কলা পাতা দিয়ে কি করে জানো না? স্মার্টগিরি দেখাও আমাদের সামনে। মায়া ঝাড়ি খেয়ে মুখ লটকে ফেলে আয়ান। আবির ফিসফিস করে আয়নের কানে বলে, কড়াই তেতে গেছে বুড়ো, এই সময় পানি ছিটে দিলে ছ্যাঁক করে উঠবে, তাই সাবধান। আয়ান কিছু না বলে এগিয়ে গেল বাড়ির পিছন দিকে। ইতিমধ্যে মাইশা সেখানে চলে গেছে। মাইশা কলা গাছের নিচে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। ও চলে তো এলো, কিন্তু এবার কলা পাতা পারবে কী করে? কারণ ভালো এবং কচি কলা পাতাগুলো গাছের ডগা অনেকটা উপরে আছে। যদিও গাছগুলো খুব একটা বড় নয়, কিন্তু তবুও ওর নাগালের বাইরে। আয়ানও এসে দাঁড়ালো ওখানে। মাইশাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হলো।
মুখে কিছু না বলে নিচের দিকে থাকা মাঝে মাঝে ফেটেও নষ্ট হয়ে যাওয়া কলা পাতা ডাল ভাঙতে শুরু করলো। মাইশা, আরে আরে এগুলো ভাঙছেন কেন? আয়ান ভুরু কুঁচকে বিরক্তকর কণ্ঠে বলল, তাহলে কোনগুলো ভাঙবো? মাইশা কপাল চাপড়ে বলল, আপনি আদৌ জানেন না কলা পাতা দিয়ে কি করবে মায়া? আয়ান মাইশার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই, কিন্তু তবুও কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞাসা করলো, কি করবে? মাইশা অবাক গলায় বলল, সত্যিই জানেন না আপনি? আয়ান বিরক্ত হয়ে বলল, জানলে কি আর জিজ্ঞাসা করি? মাইশা, খাওয়া হবে এই কলা পাতা দিয়ে, মানে প্লেটে বদলে এই কলা পাতা দিয়ে খাবো আমরা। আপনি কি কখনো দেখেননি কলা পাতা দিয়ে খেতে? আয়ান, ইন্টারনেটে ছবি দেখেছি। হ্যাঁ, হিন্দু ধর্মে কলা পাতা দিয়ে খেতে দেওয়া হয় পুজোতে, কিন্তু আমি বুঝতে পারিনি যে ভাবিমণি ও এইভাবে ব্যবস্থা করবে। বেশ ইন্টারেস্টিং তো ব্যাপারটা। আচ্ছা, হ্যাঁ, গ্রামে থাকতে আমরা যখন অনেক ছোট ছিলাম তখন এইভাবে মাঠে পিকনিক করতাম আর কলা পাতা দিয়েই খেতাম। তখনই শোনা গেল আবিরের কণ্ঠ, আরে তোরা মিয়া বিবি এখনো গল্প করছিস কলা পাতা না পেরে? কথায় আয়ান ওর দিকে রাগে চোখে তাকালো। আবির সেদিকে কোনো পাত্তা দিল না। মাইশা অসহায় গলায় বলল, কিভাবে পারবো, অনেক উঁচুতে আছে তো, নাগাল পাওয়া মুশকিল। আবির, মাইশা এক কাজ করো, আয়ানকে কলা গাছে উঠিয়ে দাও। আয়ান মুখ বাঁকিয়ে বলো, আমাকে অতটা বোকা ভেবো না বুড়ো, আমি খুব ভালো করে জানি কলা গাছে ওঠা যায় না। আবির, তাহলে মাইশাকে কোলে তুলে ধরো, তাহলে তো নাগাল পাওয়া যাবে। আয়ান একবার তাকালো মাইশা দিকে। মাইশার লজ্জায় মুখ ঘুরিয়ে নিয়েছে অন্যদিকে। আয়ান এক কথায় জবাব দিল, আমি পারবো না। আয়ানের এমন জবাবে মাইশা মুখটা ছোট করে গেল। আবির দুষ্টু হেসে বলল, আচ্ছা তাহলে আমি কোলে তুলছি ওকে। মাইশা এসো, আমি তোমাকে কোলে তুলছি আর তুমি পারবে। মাইশা দ্বিধায় পড়ে গেল, আমতা আমতা শুরু করলো, ভাইয়া ইয়ে মানে। আবির এগিয়ে আসছিল মাইশার দিকে, কিন্তু আচমকা আয়ান দু হাত দিয়ে মাইশার পেট জড়িয়ে ধরে উপরে তুলল। আয়ানের ছোঁয়াতে কেঁপে উঠল মাইশা। ওদের রিলেশনে 3 বছর থাকলেও জীবনে প্রথম কাছে আসা। আবির একটা বাঁকা হাসি দিয়ে বলল, কি হলো, এই না তুই বললি উঠাতে পারবি না মাইশাকে? আয়ান দাঁত কিরমির করে বলল, চুপ থাকো বড়ো, এত যদি কাউকে কোলে তোলার ইচ্ছা থাকে তাহলে বিয়ে করে নাও, বয়সটা তো আর কম হলো না। আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে নাটকীয় ভঙ্গিতে বলল, আমার দুঃখটা তুই বুঝলি রে ভাই, আমার না হওয়া বউটা যদি একটু বুঝতো তাহলে কি আর বিয়ে না করে এইভাবে সিঙ্গেল ঘুরে বেড়াতাম? আয়ান আবিরের কথায় পাত্তা না দিয়ে মাইশাকে ধমকে উঠল, তুমি এভাবে স্টার্টু হয়ে আছো কেন? তাড়াতাড়ি পারো, কতক্ষণ ধরে রাখবো এইভাবে? মাইশা আয়নের ধমকে নিজের ঘর থেকে বেরিয়ে এলো। ও তাড়াতাড়ি হাত বাড়িয়ে কলাপাতার ডালটা টানাটানি করতে শুরু করলো। বেশ কিছুটা শক্ত হয়, ভাঙছে না, কিন্তু মাইশা তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে মাইশা খুব বেশি নড়াচড়া করছে আর আয়ান তুলে ধরা রাখতে অসুবিধা হচ্ছে। আয়ান, আরে এইভাবে তো নড়ছো কেন, পড়ে যাবে তো। কলাপাতা পারছো নাকি কলাপাতার সাথে যুদ্ধ শুরু করছো? নিজেও পড়বে, আমাকেও ফেলাবে। তখনই শোনা গেল রুবির কণ্ঠ, জানতাম এই অবস্থায় হবে। এইটা নাও আপু, আর এক চোট মারো, দেখো কেটে যাবে। হাতে একটা মাঝারি সাইজের দা। আবির, এটা আবার কোথায় পেলে তুমি? রুবি, রহিমা খালা থেকে নিয়ে এসেছি। সবাই ফ্রেশ হয়ে এসে বাগানে মাদুর পেতে গোল হয়ে বসেছে। এই বাড়ির দারোয়ান আর রহিমা খালা ও তার স্বামীও বাদ যায়নি, তাদেরকেও ডেকে এনেছে মায়া। সবাইকে নিজ হাতে পরিবেশন করবে মায়া। পরিবেশনটা করার শেষ হতেই আরমান মায়াকে উদ্দেশ্য করে বলল, তুমিও বসে খেয়ে নাও। মায়া, সবার খাওয়া হয়ে গেলে আমি খেয়ে নেব। আরমান, তুমি না বললে পিকনিকে সবাই একসাথে বসে খাওয়ায় মজাই আলাদা, এখন তুমি কেন বাদ যাবে? খেয়ে নাও, সব তো রাখাই আছে, যার যা দরকার পড়বে নিজে নিয়ে নেবে। সামিরা, হ্যাঁ আপু, তুমিও খেতে বসো, না হলে পিকনিকের মানে কি হলো? সবাই জোড়াজুড়িতে মায়াও খেতে বসে গেল আরমানের পাশে। পরের দিন সন্ধ্যায় শাওরিয়া ম্যানশনে ড্রয়িং রুমের সোফায় মুখ ভার করে বসে আছে বাড়ির বড়রাও আছে। সবাই যে যার মতো গল্প করছে। ঠিক তখনই ওখানে উপস্থিত হলো আসিফ। আসিফ মায়াকে মুখ ভার করে বসে থাকতে দেখে সোফায় বসতে বসতে বলল, কী ব্যাপার, মায়েরানির মুখ বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? আসিফের মা,
মানে আরমানের ফুপি বলল, আরে দেখ না, আরমান, আবির, আয়ান অফিস থেকে বিকেলে ফিরে এসে কোথায় যেন বেরিয়ে গেছে। তাড়াহুড়ো করে মায়েশাকেও নিয়ে গেছে, কিন্তু কোথায় গিয়েছে কাউকে বলে যায়নি। আরমানকে কল করেছিল মায়া কিছুক্ষণ আগে, বলেছে ফিরছে, কিন্তু এখনও আসার নাম নেই। ও আচ্ছা, মায়েরানি মন খারাপ করো না, আরমান নেই তো কি হয়েছে, আমরা সবাই তো আছি। আর ও এমনই, কাউকে কিছু বলে না ঠিক মতো, নিজে যেটা মন হয় সেটাই করে। পাশে বসা স্বামীরা বলে উঠল, ওই ভাইয়া, তুমি একদম আমার বড় ভাইয়ের নামে বদনাম করবে না, এমনিতেই ভাবি মনে চিন্তায় আছে। বদনাম কই করলাম, যেটা সত্যি সেটাই তো বললাম। আর শুধু কি আরমানি তোর ভাইয়া, আমি কেউ না? স্বামীরা, সেটা কখন বললাম আমি? বেগম, আরে থাম তোরা, শুরু হয়ে গেল তোদের ঝগড়া। আসিফ, যাও আব্বু, ফ্রেশ হয়ে নাও, এই তো হসপিটাল থেকে ফিরলে। আসিফ, যাচ্ছি মামুনি, তার আগে তোমাদের সাথে একটু গল্প করি। ঠিক তখনই বাড়ির কলিং বেল বেজে উঠল। আরমানের ফুপি, ওরা চলে এসেছে মনে হয়। রবি, দেখো তো। রবি গেল দরজা খুলতে, একে একে আবির, আয়ান, আরমান, মায়েশা প্রবেশ করলো। তবে মায়েশা জড়িয়ে ধরে রাখা ব্যক্তিটিকে দেখে অবাক হলো সবাই। বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। রবির দরজা খুলে দিতে একে একে ভেতরে প্রবেশ করলো আবির, আয়ান, আরমান আর মায়েশা। তবে মায়েশার বাহুডোরে আবদ্ধ মানুষটিকে দেখে মুহূর্তে স্তব্ধ হয়ে গেল সকলে। বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল সবাই। মায়েশা এক হাতে জড়িয়ে ধরে রেখেছে আঞ্জুমা বেগমকে, অথচ এ যেন সে আগের আঞ্জুমা বেগম নন। শরীর অর্ধেকের মতো ক্ষীণ হয়ে গেছে, চোখের কোণে জমেছে কালি। 2 মাসের ব্যবধানে যেন মানুষটির বয়স দ্বিগুণ বেড়ে গেছে। মানুষ নিচু করে নীরবে দাঁড়িয়ে আছে তিনি। স্বামীরা ছুটে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তাকে, বুকে মাথা রেখে কাপা গলা উচ্চারণ করলো, ছোট আম্মু। বাক্য শেষ হওয়ার আগে ভেঙে পড়ল কান্নায়। আঞ্জুমা বেগমও কেঁপে ওঠা হাতে জড়িয়ে ধরলেন স্বামীরাকে, 2 চোখ বেয়ে নেমে এলো নীরব অশ্রুধারা। আবির তাড়াতাড়ি বলো, শামুক, তোর এই ফ্যাস কান্নাকাটি পরে করিস, ছোট আম্মু অসুস্থ, আগে ওনাকে বসতে দে। স্বামীরা ওনার বুক থেকে মাথা তুলে তাড়াতাড়ি চোখের পানি মুছে দিলেন। বলো, হ্যাঁ হ্যাঁ, এসো ছোট আম্মু, কী অবস্থা করেছো নিজের? আরমান দীন গলায় জানালো, না, এখানে বসার দরকার নেই। মাইশা, স্বামীরা, ছোট আম্মুকে রুমে নিয়ে যাও, অনেকটা পথ জার্নি করে এসেছে, রেস্টের দরকার। তারপর রুবিকে উদ্দেশ্য করে বলল, রুবি, ছোট আম্মুর জন্য কিছু হালকা খাবারের ব্যবস্থা করো, অনেকক্ষণ খালি পেটে আছে, মেডিসিনও নিতে হবে। ড্রয়িং রুমে বসা আয়নের আব্বু কিছু বলতে চাইলেন আরমান, কিন্তু আরমান হাত তুলে ওনাকে থামিয়ে দিল। স্বামীরা এগিয়ে গেল আঞ্জুমা বেগমকে ধরে। সাবিনা বেগম ও আঞ্জুমা বেগমকে এগিয়ে এসে ধরলেন আর এক পাশ থেকে। আঞ্জুমা বেগম অসহায় চোখে একবার তাকালেন, তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে রুমে উঠে গেলেন দুজনের ভরসায়। রুমে পৌঁছে তাকে বেডের সাইডের আঞ্জুমা বেগম দীর্ঘশ্বাস ফেলে বসলেন। এত কিছুর পরও একবারও কিছু জিজ্ঞাসা করলে না যে, এত সহজে কিভাবে মেনে নিলে? সাবিনা বেগম হালকা হাসলেন, আমার ছেলের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, ও কোনো কারণ ছাড়া কোনো সিদ্ধান্ত নেয় না। অসহায় চোখে তাকিয়ে রইল আঞ্জুমা বেগম। সাবিনা বেগম আবার বললেন, তুই রেস্ট কর, আমি দেখি রুবিকে হেল্প করি। বলে উনি রুম থেকে বেরিয়ে গেলেন। স্বামীরা নিঃশব্দে এসে বসলো তার পাশে। আয়ান রুমে এসে ধীরে ধীরে আঞ্জুমা বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তারপর তার কাপা হাতটা নিজের মাথায় টেনে নিল। স্বামীরাও আয়ানের অনুকরণে মাথা রাখলো ছোট আম্মুর কোলে, অন্য যে হাতটা নিয়ে রাখলো নিজের মাথায়। আঞ্জুমা বেগম হাসলেন বটে, অথচ সেই হাসি যেন চাপা কষ্টের রূপ নেওয়া এক দীর্ঘশ্বাস। আয়ান, ওই, আমার নকল করছিস কেন? এতক্ষণ তো বেশ বসেছিলে। সামিরা, ওহ, তুমি বুঝি একা একা আদর খাবে ছোট আম্মুর থেকে? আর আমি কি বানে জলে ভেসে এসেছি? আয়ান, না, তুই তো ড্রেনে পচা পানিতে ভেসে এসেছিস, আমি আর আরমান তুলে নিয়ে এসেছিলাম। সামিরা চিৎকার করে উঠল, আয়ান ভাইয়া! বলেই উঠে আয়নের চুল ধরে ঝাঁকাতে শুরু করলো। আঞ্জুমা বেগম ওদেরকে থামানোর চেষ্টা করে, আর, আরে তোরা থাম, আবার সে আগের মতো চুলোচুলি শুরু করেছিস। ঠিক তখনই বাইরের দরজার কাছ থেকে শোনা গেল ফিক করে হেসে ফেলার শব্দ। মায়া দাঁড়িয়ে আছে দরজার কাছে। মায়া নিজের দিকে ওদেরকে তাকাতে দেখে ধীরে ধীরে ওর মুখের হাসি বিলীন হয়ে গেল।
মায়া বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে দরজার কাছে। অজানা টানে উপরে এসে ছোট আম্মু রুমের সামনে দাঁড়িয়েছে, কিন্তু ভিতরে যায়নি, দূর থেকে দেখছিল। কেন জানি মানুষটাকে বড্ড আপন মনে হয়েছে, কিন্তু চিনতে পারছে না। তবে ওর ধারণা করেছে এটাই আয়নের আম্মু। আরমান ওকে সব কিছু বলেছিল, ছোট্টমু বিষয়টা বাদ দেয়নি। কিন্তু কেন জানি ওনার প্রতি মায়ের মনে কোনো রাগ আসছে না, বরং প্রচণ্ড মায়া লাগছে। একটা অজানা টান আসছে ওনার প্রতি। বাড়ির পরিবেশ থমথমে, তাই কাউকে কিছু জিজ্ঞাসাও করতে পারছে না মায়া। আঞ্জুমা বেগম হাতের ইশারায় মায়াকে কাছে ডাকলেন। মায়ের চোখে মুখে দ্বিধার ছাপ। ইতিমধ্যে সামিরা এনে চুল ছেড়ে দিয়েছে। ও মায়াকে উদ্দেশ্য করে বলল, ভাবিমণি, এবারে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো।